দর্শক, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আজ আমরা আলাপ করব আহ, যে মেট্রো রেল চালু করার প্রস্তুতি চলছে। আপনারা জানেন আগামী বছরের ডিসেম্বর মাসে এটি পুরোপুরিভাবে কার্যক্রম চালু হবে। কিন্তু গতকালই আমরা দেখলাম যে এর একটি পরীক্ষামূলকভাবে এই মেট্রো রেল চালানো হয়েছে। তো আজকে আমরা নগরীতে মেট্রো রেল এই শিরোনামে আলোচনা করব এবং এবং আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন ডক্টর মুসলিউদ্দিন হাসান। তিনি অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আহ, স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকাল পরীক্ষামূলক যে মেট্রো রেল চালানো হলো ঢাকা শহরে কিছু অংশ, কয়েক কিলোমিটার। আপনি জানেন নিশ্চয়ই যে এটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেলটি চলাচল করবে আগামী বছর ডিসেম্বর থেকে, এবং সেটি 20.10 কিলোমিটার। এবং বলা হচ্ছে যে 38 মিনিটের ভেতর মানুষ উত্তরা থেকে মতিঝিল যেতে পারবে, এবং প্রতি ঘন্টায় দুদিক থেকে 60,000 যাত্রী এটি আনা নেওয়া করতে পারবে। এবং উত্তরা থেকে মতিঝিল 16টি স্টেশন করা হবে, অর্থাৎ 20 কিলোমিটারের ভিতরে 16টি স্টেশন স্থাপন করার কথা চিন্তা ভাবনা হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা জানি যে ঢাকা শহরে আহ, বর্ষা এলেই প্রতি বছর অনেকটা নিয়ম মাফিক খোরাখুরি, রাস্তা কাটা এবং নানাভাবে এই উন্নয়নের যেন প্রস্তুতি শুরু হয়ে যায়, এবং নগরবাসী এক এক ধরনের নাকাল অবস্থার মধ্যে পড়ে। এর মধ্যে এই মেট্রো রেল নিশ্চয়ই স্বস্তির আভাস দিচ্ছে, যে নিশ্চয়ই একটা স্বস্তির কারণ হবে মেট্রো রেল। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আগামী বছর যখন সত্যি সত্যি চালু হবে 20 কিলোমিটারের মধ্যে, তখন কি আসলে এই যেই নগরবাসীর যে অভিজ্ঞতা সেটাতে কোনো পরিবর্তন আসবে কি? জি, ধন্যবাদ। আসলে তো এটা সত্য যে নগরবাসী আগামী বছরে থেকে মেট্রো রেল নামক আরবান মাস ট্রানজিট সিস্টেম, যেটাকে আমরা বলি যে নগরের গণপরিবহন, তার একটা নতুন অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। সুতরাং নতুন অভিজ্ঞতা পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা আশা করছি যে আহ, কাজের বর্তমান যে পর্যায়ে আছে এবং এখন যেভাবে পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে, তাতে আশা করা যায় আগামী বছর পুরোপুরি না হোক একটা বড় অংশ বা কিছু পরিমাণ অংশে নগরবাসী মেট্রো রেলের মাধ্যমে যাতায়াত করতে পারবে। এবং ওই অংশে হয়তোবা যারা বর্তমানে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, তার থেকে সব ক্ষেত্রে না হোক কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই পরিত্রাণ পাবেন। এটা নগর পরিবহন বিশেষজ্ঞ হিসেবে না, একজন এই ঢাকা শহরের একজন বাসিন্দা হিসেবে আমিও আসলে আপনার মতো, ঢাকা শহরের সব বাসিন্দার মতো এটা কিন্তু আমরাও কিন্তু এটা আশা করছি আর কি। কিন্তু আসলে একটু বিবেচনা রাখতে হবে যে আসলে এই পরীক্ষামূলক ধাপটি কিন্তু কয়েকটা ধাপে আছে। আগামী বেশ কয়েক মাস চলবে পরীক্ষামূলক ধাপে, বিভিন্ন স্পিডে চালানো হবে। তারপরে হবে যে কয়টা স্টেশনে যাবে সেই কয়টা স্টেশনে ওনারা ওনারা বলছেন এটাকে ইন্টিগ্রেটেড ফেজ। যাতে রেলওয়ের যে যাত্রী যারা আসবেন, যারা উঠবেন, যেভাবে দরজাগুলো বন্ধ হবে, সে বন্ধ হওয়ার সাথে সাথে পুরো সিস্টেমটাকে ওনারা আসলে ইন্টিগ্রেট করতে পারছেন কিনা। এরপরে হয়তোবা একটা সময় আসবে যে ওনারা বলছেন বাণিজ্যিক ফেজ। যাত্রীরা যে উঠানামা করতে হলে তো যাত্রীরা কার্ড পাঞ্চ করে ঢুকবে। কার্ড পাঞ্চ করে আসার পর একজন যাত্রী মেট্রো রেল যখন আসছে, ততক্ষণ পর্যন্ত যাত্রীর কত সময় লাগছে? তার আসার আগে দরজা বন্ধ হয়ে যাচ্ছে কিনা? কিছু যাত্রী উঠতে পারছে কিনা? এইগুলো কিন্তু পরীক্ষামূলক ব্যাপার। তবে আমরা আশা করছি আসলে মেট্রো রেলের কাজটা যতখানি পর্যন্ত অগ্রগতি হয়েছে এবং যেভাবে অগ্রগতি হয়েছে, আমরা আশা করি এবং দোয়া করি যেন এগুলো আসলে সঠিকভাবে এবং পরিকল্পনার মতো হয়। না, এটা ঠিক যে আমাদের অভিজ্ঞতায় নতুন একটি মাত্রা যোগ হবে। কিন্তু আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই যে নগরবাসীদের যে নাকাল অবস্থা এবং তাদের যে আসলে এই যাতায়াতে যে দীর্ঘক্ষণ রাস্তায় থাকতে হয়, শুধু তাই নয়, নগরীর যে ফুটপাত এবং চলাচলের যে ভীষণ রকমের সমস্যা, এর পাশাপাশি যদি পার্ক এবং বিনোদন জন্য খোলা জায়গার কথাও চিন্তা করি, সব মিলিয়ে এই যে মেট্রো রেল হচ্ছে এবং 16টি স্টেশন হচ্ছে, এই 16টি স্টেশন থেকে যখন মানুষ একসাথে জড়ো হবে এবং এক একটি ট্রেন থেকে নামবে, নেমে তারপর একটা জটলার বিশাল আসলে জনসমাগমের সৃষ্টি হবে, একটা অনেকটা মানে জনসমাবেশের মতোই। তো এই যে বিশাল অংশের মানুষ ট্রেন থেকে নামবে, তারপর উঠবে। আপনি আপনি নিশ্চয়ই জানেন যে উত্তরা থেকে এই
কারণ বাজারেও একটা বড় স্টেশন হচ্ছে। তো কারণ বাজার এমনিতেই অনেক একটি মানে ঘনবসতি এলাকা। এর মধ্যে যখন বিপুল সংখ্যক মানুষ উঠবে এবং নামবে এই এলাকাটা নিয়ে, তখন নেমে আসলে তারা তাদের ট্রান্সপোর্টেশন, তাদের বাহনটা কি হবে না হবে, মানে এইগুলো আসলে কি পরিকল্পনার ভেতর আছে বলে আপনি মনে করেন? বা থাকলে কিরকম থাকা উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনি আলোকপাত করেছেন। আমি যতটুকু জানি আসলে এই নিয়ে পরিকল্পনা আছে। ওনারা চিন্তা করছেন। কিন্তু ব্যাপারটা হলো যে আসলে এই সিকোয়েন্সিং টাও খুবই গুরুত্বপূর্ণ। মেট্রো রেল দেখেন যখন যখন আমরা চালু করছি এই যন্ত্রটাকে বা এই বিশাল বাহনটাকে, ওনারা কিন্তু ৩ টা ফেজ এ ওনারা কিন্তু পরীক্ষা করছেন। কিন্তু এর সাথে যে কথাগুলো আপনি বললেন, ৬০,০০০ যাত্রী প্রতি ঘন্টায় উঠবে এবং নামবেন। নামার পর ওরা চারিদিকে ছড়িয়ে পড়বেন। এই ছড়িয়ে পড়া এটাও কিন্তু আমাদের একটা পরীক্ষামূলক প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমি জানি না এই ব্যাপারে পরীক্ষামূলক কোনো প্রক্রিয়ার চিন্তা ওনারা করছেন কিনা। তবে এটা করলে যে বিশাল জটলা সৃষ্টি হবে, সেই জটলাটাকে কিভাবে ওনারা এটাকে ট্যাকেল করবেন সে নিয়ে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট আমরা বলি টিওডি, এই নিয়ে পরিকল্পনা আছে বলে আমি জানি এবং কাজও করছেন। তবে যেটা একটু বিশেষজ্ঞ হিসেবে এবং এই ব্যাপারে অনেকদিন ধরে আমরা আসলে ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছিলাম। সেই পর্যবেক্ষণের আলোকে বলতে গেলে একটু বলা দরকার যে আসলে মেট্রো রেল দ্য ইনফ্রাস্ট্রাকচার ইটসেলফ, এই রেলওয়ে যে লাইনটা সেই ট্র্যাকটা বলেন, তারপরে স্টেশনগুলো বলেন, মেট্রো রেল কোচগুলো আনা বা নেওয়া বলেন, এটার প্রতি আমাদের যে ধরনের একটা দারুণ উৎসাহ, এই নিয়ে যে ধরনের উত্তেজনা আছে, আ যে কথাগুলো আপনি বললেন, যেগুলো কিন্তু সাধারণ মানুষকে ছুঁয়ে যাবে বেশি। একজন ব্যবহারকারীর জন্য ওই ইস্যুস গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওই নিয়ে বোধহয় একটু উৎসাহর ঘাটতি আছে বলে আমার কাছে কেন যেন মনে হয়। তবে খুশির কথা হচ্ছে গিয়ে আসলে সবাই এখন এই জিনিসটি উপলব্ধি করতে পারছেন। প্রতি ঘন্টায় ৬০,০০০ যাত্রীকে যদি আমি আসলে কারণ বাজার নামিয়ে দিই, মতিঝিলে নামিয়ে দিই, ওনারা আসলে কি করে যার, যার পথে যাবেন সেটা নিয়ে যে ভাবাটা দরকার, সেই ভাবনাটার উদ্রেক এখন হচ্ছে। তো আগে হলে অবশ্যই ভালো হতো। তবে এখন হচ্ছে, তো দেখা যাক ওনারা আসলে কিভাবে পুরো ব্যাপারটাকে ট্যাকেল করতে পারেন। না কারণ আর যে কথাটা মানে আমি বলছিলেন যে আসলে যে আ আ এই যে এই যে বিশাল অংশের প্রতিদিন আমাদের যে যাওয়া আসার ঝুঁকি। তো আসলে একটু খেয়াল করবেন যে অন্য যেকোনো বড় শহরের মতো ঢাকা শহরে কিন্তু এই যে লম্বা পথ, উত্তরা থেকে মতিঝিল বা মিরপুর থেকে মতিঝিল, মিরপুর থেকে আ ফার্মগেট পর্যন্ত এই ধরনের লম্বা পথে আসলে যাত্রীর সংখ্যা বা আমরা বলি ট্রিপের সংখ্যা কিন্তু যথেষ্ট বা অনেক, অনেক বেশি না। ঢাকা শহরের ক্ষেত্রে এই ধরনের ট্রিপের সংখ্যা আসলে অ্যারাউন্ড 30-40%। সুতরাং আমরা যদি আ কথার কথা ধরেই নিই যে এই 30-40% ট্রিপের পুরোটাই এই মেট্রো রেল দ্বারা। বলে রাখা ভালো, এই 30-40% তো ঢাকা শহরের বিভিন্ন রুট দিয়ে। যারা এয়ারপোর্ট রোড ব্যবহার করেন তাদের দিয়ে, যারা যাত্রাবাড়ি যাবেন, যারা শনির আখড়া থেকে আসেন তাদের জন্য। তো সবাই তো আর এই একটা মাত্র রুট দিয়ে হবে না। আমি আমার কাছে এই মুহূর্তে ডেটা নাই বা আমরা আসলে ওয়াকিবহাল না। যদি ধরেও নিই যে এই উত্তরা থেকে মতিঝিল ব্যবহারকারী বা যাতায়াতকারী যারা যাত্রী সাধারণ এই লম্বা পথের তারা সবাই যদি মেট্রো রেলে আসেন, তাহলে বলে রাখা ভালো ওনাদের যেই দুর্দশা সেটা যথেষ্ট বা একটা বড় মাত্রায় লাঘব হয়তোবা হবে। কিন্তু ওই যে বললাম ঢাকা শহরের রেসপেক্ট এ বাকি ৬০% ওনাদেরটা কিভাবে হবে? বা এই ৬০% লোক ব্যবহারকারীকেও কি করে মেট্রো রেল ব্যবহারে উদ্বুদ্ধ করা যায় সেই প্রক্রিয়াটা কিন্তু ভাবতে হবে। সেই ভাবনাটা নিয়ে আমরা আসলে পিছিয়ে আছি বলতেই হয়। জি, আমরা তো গতকাল দেখলাম যে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের উনি জানালেন যে ২০৩০ সালের ভেতর ৬ টি মেট্রো রেলের কাজ সম্পন্ন হবে, যেটা গোটাটা মিলিয়ে ১২৯ কিলোমিটার হবে। অর্থাৎ মানে একটা নেটওয়ার্কিং করার পরিকল্পনা সরকারের রয়েছে। কিন্তু ওই আবার ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে যে যেহেতু এই পরিবহন ব্যবস্থাটি আকাশের উপর দিয়ে মানে উড়াল অবস্থার মধ্যে দিয়ে যাবে। কিন্তু নিচে যে আমাদের যে অবকাঠামোগুলো রয়েছে, যে ভবনগুলো রয়েছে, আবাসিক ভবন এবং বাণিজ্যিক ভবন, এগুলো কিন্তু আমরা এখনো যে দেখছি চারপাশে কিন্তু সেগুলো সরানোর ওইভাবে আসলে অতটা স্পেস বা জায়গা সংকুলান অ করা হয়নি যেখানে আসলে মানুষরা নেমে আরেকটা ট্রান্সপোর্ট ধরে হয়তোবা তাদের অন্য কোথাও যাবেন। তো এই একটা পরিস্থিতির ভেতর আসলে আমরা আছি। সেটা আমরা দেখতে পাবো আগামী ডিসেম্বরে। তো এর মধ্যে আসলে আরো ১ টা বছরেরও বেশি, ১ বছরেরও বেশি আমাদের এই যে নগরীর যানজট এবং আ আমি বলব যে বর্ষা এলে খোরাখুরির যে
একটা রীতি বা সংস্কৃতি যদি বলি এটা, এর মধ্যে দিয়েই নগরবাসীকে আসলে তাহলে কি এই ১ বছরেরও বেশি কাটাতে হবে? মানে এর মধ্যে কি কোনো আ আ কি বলবো? মানে তাৎক্ষণিক কোনো সমাধান আছে কিনা যে এই আ এটা করলে যে এই নগরের যানজটের সমস্যাটা অন্তত কিছুটা এড়ানো যাবে? দেখুন, ২ টা বিষয় কিন্তু ভিন্ন। একটা হলো যে মেট্রো রেল কেন্দ্রিক যারা ব্যবহারকারী, তারা কত দ্রুত এবং কত ভালোভাবে কিভাবে এটা ব্যবহার করতে পারবেন, এটা একটা ব্যাপার। আর এছাড়া সাধারণভাবে আমাদের নগরীতে বিরাজমান যে যানজট, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে বা সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে মেট্রো রেলের আসলে ভূমিকাটা কি হবে আরকি। তো এখনো পর্যন্ত আসলে মেট্রো রেলকে আমরা যেভাবে দেখেছি, আমাদের পলিসি এরিনাতে বলেন বা আমাদের আ রাজনৈতিক, সাংস্কৃতিক বা সামাজিক ভাবনাতেও মেট্রো রেলকে কিন্তু আমরা আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার বা স্থাপনা হিসেবে দেখেছি। এবং হ্যাঁ, এবং এই ধরনের স্থাপনা হলে আমরা ভেবেছি যে অন্যান্য পৃথিবীর অনেক বড় শহরে, আ অনেক নামি দামি শহরে, আ যাদেরকে আমরা ভাবি আরকি বা বলি আরকি, সেসব দেশে মেট্রো রেল আছে। আমাদেরও মেট্রো রেল থাকবে। আমাদের ভাবনাটা কিন্তু এতক্ষণ ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ছিল। কিন্তু ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এ এই যে জনগণের যে যাতায়াত, এই যাতায়াতটাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড তো বটেই, সেই সাথে সার্ভিস ওরিয়েন্টেশন বা সার্ভিস ওরিয়েন্টেড হিসেবেও চিন্তা করা হয়। বলা হয় কি, মোবিলিটি ইস অ্যাজ এ সার্ভিস। এখন কিন্তু এই সার্ভিসটা প্রদান করতে গেলে আপনার যেমন বিদ্যুৎ লাগবে, বিদ্যুতের খুঁটি লাগবে, বিদ্যুৎ কেন্দ্র লাগবে। ঠিক তেমনি এই বিদ্যুৎ পরিচালনা কিভাবে কিন্তু করবেন, ফেজিং টা কিভাবে করবেন, দক্ষ জনগণ লাগবে। বিদ্যুতের যে ব্যয়টা, সেই বিলটা কালেক্ট করতে হবে। এর মধ্যে আবার নানা ধরনের স্বচ্ছ প্রক্রিয়া আসবে কিনা সেটা চিন্তা করতে হবে। আর যেহেতু মেট্রো রেলটা নতুন, আমি যখন ১ম দিন মেট্রো রেলে উঠবো, টিকেটটা কিভাবে পাঞ্চ করতে হবে? আমি মেট্রো রেলের যে সিঁড়িগুলা, সেই সিঁড়িগুলো কিন্তু চলন্ত সিঁড়ি। খুব স্বাভাবিকভাবে আমাদের দেশের সব মানুষ একইভাবে চলন্ত সিঁড়ি ব্যবহার করতে অভ্যস্ত না। ওখানে যদি কোন ধরনের ধরেন আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ওগুলোতে কি হবে? বা দুর্ঘটনা যদি না ঘটে, সেগুলো কি করে করব? আমাদের কিন্তু মেট্রো রেল কেন্দ্রিক যে ভাবনা, এই ভাবনার মধ্যে এই যে সামাজিক প্রশিক্ষণ, এটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত হয়নি। আমি বলছি না যে হওয়ার সময় চ চ মানে চলে গিয়েছে। কিন্তু আমরা যদি ২০২২ সালের ডিসেম্বর থেকেই যদি একদম চিন্তা করতে থাকি, আমাদের যে 30% বা 40% লোক, সবাই যারা এটা ব্যবহার করেন, তাদের সবারই সমস্যার সমাধান বোধহয় হয়ে যাবে। সবাই যদি মেট্রো রেলে উঠতে পারেন, তাহলে হয়তোবা সমাধানটা হবে। উঠার আগে এবং উঠার পরে যে কাজগুলো করতে হবে, ওনাদেরকেও যেভাবে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত করাতে হবে, সেইগুলো যদি কাজ আমরা সম্পূর্ণ করতে না পারি, তাহলে যেটা বলছিলাম যে অ্যাজ এ সার্ভিস কিন্তু আমরা নাও পেতে পারি। ইনফ্রাস্ট্রাকচার হয়তোবা হয়ে যাবে ততদিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু মনে রাখতে হবে। এটা আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সামাজিক প্রশিক্ষণ। আসলে আ আমরা যে এমনিতেই যে চলাচল দেখি বাস এবং অন্যান্য আ পাবলিক ট্রান্সপোর্ট এ, সেখানে আমরা দেখি যে মানুষ যেভাবে আসলে চলাচল করে বা আমরা যদি স্থলে যে ট্রেন চলাচল হচ্ছে সেখানেও যদি আমরা দেখি যাত্রীদের যে আ আমি ইংরেজিতে যদি বলি এটিকেট বা যাত্রী হিসাবে আসলে কি করা উচিত, সেখানে মেট্রো রেলে তো আসলে অনেক উন্নত প্রযুক্তি আ বা ব্যবহার করা হচ্ছে এবং সেখানে পাঞ্চ কার্ড থাকবে। আমরা দেখেছি যে গতকালকে এই যে স্টেশনগুলোর কথা বলা হচ্ছিল মেট্রো রেলের, সেখানে ৩ তলা বিশিষ্ট আ স্টেশন হবে। সেখানে ৩ তলায় এই যে উঠার পরে যাত্রীদের যারা টিকিট কিনেছেন শুধু তাদেরকেই প্রবেশাধিকার থাকবে এবং দোতলায় আ অফিস বা অন্যান্য প্রয়োজনীয় কক্ষ থাকবে। কিন্তু এই যে অভ্যস্ত হয়ে ওঠার বিষয়, আপনি ঠিকই বলেছেন, বনানীতে একটি এসকেলেটর আছে। সেখানে আমরা দেখেছি সেটা খুব একটা ব্যবহার হয় না। তো এটা খুব যে মানুষ আ ব্যবহার আ করে অভ্যস্ত তাও নয়। কিন্তু সেখানে হয়তোবা সিঁড়িও থাকবে। সিঁড়ি এবং লিফট এগুলো থাকবে। সব মিলিয়ে একটি উন্নত মেট্রোপলিটন শহরের যা থাকে সেটাই এই মেট্রো রেলে থাকবে বলে ধরে নেয়া হচ্ছে। কিন্তু আ আমাদের দেশের সাধারণ জনগণ যাদের আসলে সেইভাবে আমি বলব যে নগরের সাথে ওইভাবে পরিচয় ঘটেনি বা নগরে এসে আমরা জানি যে আ অধিকাংশ মানুষই আসলে ঢাকার বাইরে থেকে, নগরের বাইরে থেকে নগরীতে থাকতে আসে। তো এইটা আসলে কিভাবে মোকাবেলা হবে? মানে এটার কি কোনো আ ভবিষ্যৎ মানে কি দেখছেন আপনার মনে হয়? না, ১ম কথা হলো আসলে আমাদের যেকোনো বড় শহরে, ঢাকার মতো বড় শহরে তো বটে, একটা আধুনিক মাস রেপিড ট্রানজিট সিস্টেম থাকতেই হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং সেদিকে এটা একটা সরি, এটা একটা বড় ধরনের পদক্ষেপ এবং একটা বড় ধরনের অগ্রগতি।
আমি যে জায়গায় জোর দিতে চাচ্ছি, আমাদের স্থাপনাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা হাত পা যদি গুটিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমরা তার সুফল পাবো না। বরং এটাকে আমাদের নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। সামাজিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জনগণকে এটার ব্যবহারে করার জন্য উপযোগী এবং অভ্যস্ত করতে হবে। এবং আমি অবশ্যই আশাবাদী যে আমাদের নাগরিক যারা দেশে আছেন, যারা বিদেশে যাচ্ছেন, সবাই কিন্তু এটা খাপ খাইয়ে নিচ্ছেন বা ওনারা অভ্যস্ত হচ্ছেন। কিন্তু সেই অভ্যস্ত করার জন্য আমাদের কিন্তু একটা কর্মসূচি রাখতে হবে। এটার কথা বলছি। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার বলছি যে আমাদের এখনো পর্যন্ত জানা নাই এই মেট্রো রেলের প্রতিবার ট্রিপ দিতে বা প্রতিবার ব্যবহার করতে খরচটা কিরকম হবে। এই খরচটা যেন সহনীয় মাত্রায় হয়, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সহনীয় মাত্রায় করার জন্য আমরা যে বললাম ট্রানজিট ওরিয়েন্টেড ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। মেট্রো রেলের যে মূল প্রজেক্ট, সেই প্রজেক্টের সাথে ওই প্রত্যেকটা স্টেশনের আশপাশের যে ট্রানজিট ওরিয়েন্টেড ল্যান্ড ইউজ ডেভেলপমেন্টটা ওটা কিভাবে হচ্ছে, সেই ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। হয়তো ওনারা করছেন, কিন্তু সেটাও কিন্তু যদি আমরা সিনক্রোনাইজ করতে না পারি, তাহলে কিন্তু মেট্রো রেলে চড়া, মেট্রো রেলের খরচটা বহন করতে পারা এবং মেট্রো রেলের সুফলটা পাওয়া, সবগুলোর মধ্যে কোথাও হয়তো বা ঠিক সঠিক ইন্টারলকিং যেটা, সেটা নাও হতে পারে। যে জায়গায় গুরুত্ব দিতে চাচ্ছি, ইন্টারলকিং হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি সমন্বয়ের কথা বলছেন যে জি, সমন্বিতভাবে যদি পদক্ষেপ নেওয়া হয়, ইনফ্রাস্ট্রাকচার যে অবকাঠামো তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রযুক্তি কিভাবে ব্যবহার হচ্ছে, মেট্রো রেল কিভাবে কতটুকু যাতায়াত করবে, সেই সাথে যাত্রীদের যে আহ, অভ্যাস রয়েছে সে অভ্যাসে পরিবর্তন আনা এবং তাদেরকে এটার সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া, সবকিছু সমন্বয়ের মধ্যে হলে আমরা হয়তোবা একটা যানজটবিহীন বা স্বস্তির নগরী পেতে পারি। আমরা জানি যে ২০২৪ সালে কক্সবাজারে এয়ারপোর্ট সম্প্রসারণ হচ্ছে। ২০৩০ সালের মধ্যে যেটি বললাম যে ৬টি মেট্রো রেল আরো বানানো হবে ঢাকা শহরে। ২০২২ সালে অর্থাৎ আগামী বছর আমরা জানি যে পদ্মা সেতু হতে যাচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল তৈরি করা হচ্ছে। তো সব মিলিয়ে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অনেক বড়, বড় মেগা প্রজেক্ট হতে যাচ্ছে যেগুলো আসলে নগরীর বিভিন্ন জায়গার চেহারা পাল্টে দিবে। একজন নগর পরিকল্পনাবিদ বা একজন বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে এটা জেনেই শেষ করব আমাদের অনুষ্ঠান, যে আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের বড় বড় প্রকল্প যখন হতে থাকে তখন কি এগুলোর রক্ষণাবেক্ষণ এবং আহ, অন্যান্য বিষয় দেখভালের জন্য দেশি যারা আছে তাদের মধ্যে থেকে দক্ষ লোক গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া উচিত কিনা, বা সেটা কিভাবে হওয়া উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যতটুকু জানি, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যার ওনার একটা বক্তব্য শুনছিলাম যে উনি প্রথম বোধহয় ঢাকায় যে মাস রেপিড ট্রানজিট সিস্টেম হওয়া দরকার সে নিয়ে আলাপ করছিলেন ১৯৮৪ সালে। একটু খেয়াল করুন, তার থেকে প্রায় ২৭ বছর পরে এসে আমরা হয়তোবা ঢাকায় মেট্রোর অভিজ্ঞতা পেতে যাচ্ছি। সুতরাং আমাদের এই ধরনের বড় বড় স্থাপনা, বড় ইনফ্রাস্ট্রাকচার সেটা জরুরি, কোনো সন্দেহ নেই। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে যেটা আমি বললাম, আপনিও একই প্রতিধ্বনি করলেন যে সেগুলোর যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু খুবই জরুরি। বলা বাহুল্য, এই ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এগুলোর জায়গায় হয়তো আমাদের কেমন যেন একটা সাংস্কৃতিক একটা একটা ল্যাকিং আছে। তো এই জায়গায় কিন্তু সেটা থাকলে চলবে না। এটা হলো ১ নাম্বার কথা। আর দ্বিতীয় আরেকটা কথা হলো, দেখুন, প্রথম মেট্রো রেলটা আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বা আগামী বছরের মধ্যেই তার ব্যবহার করতে পারবো। এখন এই মেট্রো রেলের পেছনে কিন্তু অনেক অনেক কাজ আছে। একদম প্রথম কাজটা হলো প্রি ফিজিবিলিটি স্টাডি, পরের কাজ হলো ফিজিবিলিটি স্টাডি, তারপরের কাজগুলো স্থাপনা কাজ। আমার জানা মতে এই পরের যেই মেট্রো রেল, আরো ১ টা বা ২ টা মেট্রো রেলের কাজ চলমান আছে। কোনটাতেই কিন্তু বাংলাদেশী যারা বিশেষজ্ঞ আছেন তাদের কেউই কিন্তু নেতৃস্থানীয় পর্যায়ে নাই। এই না থাকাটা কিন্তু আমাদের জন্য ভালো কথা নয়। আমরা আজকে পদ্মা সেতু বানাচ্ছি, কর্ণফুলী টানেল বানাচ্ছি, কক্সবাজার এয়ারপোর্ট বানাচ্ছি। ভবিষ্যতে যদি আরো একটা করতে হয়, আরো ৪-৫ টা করতে হয়, তাহলেও কি আমরা সেই জাইকা জাপানের দ্বারস্থ হব? আমরা কি সেটাই। চীনের দ্বারস্থ হব? আমরা কি তখন অন্য দেশের দ্বারস্থ হব? নাকি আমরা কোরিয়ান মডেল ফলো করব? যে যারা আ ওদের ১ম যে বিশাল স্থাপনাটা অন্যদের সাহায্য করেছে, কিন্তু ওদের নিজের জনগণকে তার সাথে প্রযুক্তিগত সম্পৃক্ত করে। সক্ষমতা অর্জন করিয়ে সম্পৃক্ত করেছে। এর পরের বার থেকে ওরা বলেছে প্রত্যেকটা আমরা করেছি বা আমরা করব, সেটাই করেছে। এবং শুধু তাই না, এরপরে বিশ্বের অন্য জায়গায় যখন এই ধরনের বড় স্থাপনা হচ্ছে, ওরা বিড করে সেই কাজটা ওরা পেয়েছে।
সুতরাং আমাদের জনগণকে, আমাদের অর্থনীতিকে, আমাদের যত অর্থনীতি যত বিশ্বায়ন হচ্ছে, আমাদের জনগণের যে অগ্রগতি হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ক্ষেত্রে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, তো আমাদের জনগণের সক্ষমতাটা বাড়ানো কিন্তু জরুরি। বাড়াতে হবে। আমরা শুধু ব্যবহারকারী হতে চাই না, আমরা নির্মাণকারীও হতে চাই। এবং সেই জায়গায় বর্তমান সরকার বা আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই এগোনোর সাথে, সাথে এই কাজটাকেও যদি আমরা সমান্তরালভাবে করতে পারি, তবেই আসলে সার্থকতা আসবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মসলিউদ্দিন হাসান আপনাকে আমাদের সাথে এই যুক্ত হওয়ার জন্যে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন নগরীতে মেট্রো রেল নিয়ে। আপনারা জানেন যে মেট্রো রেল নিয়ে মানুষের ভীষণ আগ্রহের একটি জায়গা রয়েছে, যেহেতু নগরীর ঢাকা শহরের মানুষ বিশেষ করে এই নগরীর যে যানজট এবং যে ট্রাফিক পরিকল্পনা সেটি নিয়ে খুবই নাজেহাল অবস্থার মধ্যে থাকে। আশা করি অন্য সবার মতোই আমরাও আশা করছি যে আগামী বছরের ডিসেম্বর থেকে হয়তোবা কিছুটা হলেও স্বস্তিতে এক জায়গা থেকে আরেক জায়গায় কম সময়ে মানুষ যাতায়াত করতে পারবে। সবাইকে আবারও শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমাদের আজকের সাম্প্রতিক। সবাইকে ধন্যবাদ।